হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাহিনীগুলির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত এবং বানাতে কিন্তু একেবারেই সময় কম লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে 200 গ্রাম পনির আমি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। আর পনিরটাকে আমি ছোটো ছোটো এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। পনির ভাজার পরে পনির কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। ওই শক্ত যেন না হয় তার জন্য একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাতে কিন্তু সঙ্গে থেকো শুরু থেকে শেষ অবধি। আর আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা। আর এই রেসিপিটা বানাতে কিন্তু সময় একেবারেই কম লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। হ্যালো, পনিরের এই সুস্বাদু রেসিপি বানানোর জন্য প্রথমে আমি পনিরটাকে হালকা সতে করে নেব। আর পনিরটা সতে করার জন্য আমি এখানে একটা ননস্টিকের তাওয়া ইউজ করছি, এবং এই তাওয়াতে কিন্তু একদমই অল্প পরিমাণ তেলে কিন্তু পনিরটা খুব ভালো করে সতে হয়ে যাবে। কিন্তু আমি কড়াইতে করে দেখেছি অনেক সময় কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি পরিমাণে দিতে হয়, যার জন্য কিন্তু যদি তেলের পরিমাণটা কম হয় কড়াইতে করলে, সেক্ষেত্রে কিন্তু পনিরটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে বা অনেক সময় ভেঙেও যায়। তো সেই ক্ষেত্রে আমি ননস্টিকের তাওয়াতে করে দেখেছি, এতে কিন্তু খুব সুন্দর করে পনিরটা সতে হয়ে যায়, এবং তেলও অনেক কম পরিমাণে কিন্তু ইউজ করতে হয়। তো দেখো, তেলটা হালকা গরম করে আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, হালকা একটু ঢাকা দিয়ে দিয়েছি, যাতে পনিরের মধ্যে অনেক সময় যে জলটা থাকে তার জন্য তেলটা ছিটকে আসে। তো সেটার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একটু মোটামুটি ভালো করে গরম হয়ে গেলে তাহলে আমি ঢাকাটা সরিয়ে দিয়ে পনিরগুলো উল্টে উল্টে করে ভালো করে উল্টে পাল্টে সতে করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে পনির কিন্তু আমি হালকা করে উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে সতে করে নিয়েছি। তো এবারে পনিরটাকে আমি তুলে নেব। আমি এই পনিরটা অক্ষয়কল্পার ইউজ করেছি। অক্ষয়কল্পার পনির অনেক সফট থাকে। আমার যে টিপসটা আমি তোমাদেরকে বলছি দেবো, সেটা আমি শেষে দেব। এই ক্ষেত্রে কিন্তু আমার ওই টিপসটা ইউজ করতে হয়নি। আর এখানে দেখো, আলু পটল আমি কেটে রেখেছি। আজকে আলু পটল দিয়েই কিন্তু রেসিপিটা করব। তো কড়াইতে প্রথমেই ভালো করে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মোটামুটি 2 চামচের মতন। তো এইবারে পটল আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা আমি হলুদ আর নুন মাখিয়ে ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন যেহেতু পটলের সিজন, সব জায়গায় কিন্তু খুব বেশি পরিমাণে পটল পাওয়া যাচ্ছে। তো এই সিজনের কিন্তু আমি পটল নিয়ে এসেছি। পটল আর আলুকে আমি হলুদ আর নুনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি আলু আর পটলটাকে ঢেলে দেবো এর মধ্যে, আর সঙ্গে ঢাকা চাপা দিয়ে দেবো। আমি বরাবরই ঢাকা চাপা দিয়ে অল্প আছে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তার জন্য হাফেরও বেশি পরিমাণে একটু টমেটো নিয়ে নিচ্ছি। এটাকে একটু অল্প অল্প করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এরকমভাবে কেটে দিলে মশলাটা যেটা হয় সেটা কিন্তু অনেকটাই স্মুথ হয়। আর সঙ্গে আমি এইটুকু একটা আদা দিয়ে দিচ্ছি। এই আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে এরকম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি যে কোনো, তার মধ্যে যদি আদার পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তরকারির যে স্বাদটা সেটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইবারে আমি এখানে অ্যাড করে দেবো মোটামুটি 1 চামচের মতন সাদা তিল। এই সাদা তিলটা তোমরা ভেজে আগে থেকে তারপরেও ইউজ করতে পারো। আমি ডিরেক্ট এখানে ইউজ করে দিচ্ছি। তারপর মশলাটা যখন কষাবো তখনই ভাজা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটুখানি জল। জলটা বেশ অল্প পরিমাণেই দিয়েছি। তারপর তার মধ্যে অ্যাড করে দেবো মশলা। এখানে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি। এই জিরে গুঁড়োটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আমি ভেজে রেখে গুঁড়ো করেছি, তো সেটাই আমি এখানে অ্যাড করেছি। তোমরা এমনি জিরে গুঁড়োও অ্যাড করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, তার সাথে একটুখানি হলুদ পরিমাণ মতো, আর সেটাকে একটু ভালো করে কিন্তু পেস্ট বানিয়ে নেব। আর তার সাথে এখানে দেখো ফাঁকে আমি এগুলোকে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি ভাজাটা ভালো করে করে নেওয়ার জন্য। তো চলো এবার পেস্টটা করে নিই। পেস্টটা করে নিয়ে আমি রেডি করে রাখি। মোটামুটি পটল আলু কিন্তু ভাজা হয়ে এসছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে দেব। এই পুরো রেসিপিটা অনেকটাই কম তেলেই করছি, যেটুকু না দিলে না হয় সেই রকম কিন্তু।
কারণ আমার ঘরে বেবি রয়েছে যেহেতু, সেই জন্য আমি সবই মোটামুটি রান্না এইভাবেই করি যাতে আমার বেবিও খেতে পারে আর তেলের কনজাম্পশনটা যেন অনেকটাই কম হয় আমার বেবির ক্ষেত্রেও প্লাস আমাদের ক্ষেত্রেও। তো দেখো আমি পটল আর আলু কিন্তু তুলে নিয়েছি। এইবারে একদম সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি যাতে মশলাটা মানে যে ফোড়নটা আমি দেবো সেই ফোড়নটা যাতে আমি ভেজে নিতে পারি, তার জন্য আমি খুব বেশি পরিমাণে অয়েল কিন্তু এখানে ইউজ করিনি। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দুটো ইউজ করেছি আর 5 ফোড়ন 1 চামচের মতন দিয়ে একদমই লো ফ্লেম করে কিন্তু আমি এই ফোড়নটাকে ভেজে নেব। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ফোড়নে কিন্তু আমি 2টো এলাচ এবং ছোট্ট একটা টুকরো দারচিনিরও ইউজ করেছি। করে ভালো করে ভেজে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে মশলাটাকে আমি অল্প আঁচে হালকা জল দিয়ে দিয়ে ভালো করে প্রথমে মশলাটা একটুখানি কষিয়ে নেব, তারপরে অল্প একটু করে জল দিয়ে দিয়ে সেটা মশলাটাকে কিন্তু ভালো করে কুক করে নেব। তো এই মশলা কষানোতে খুব বেশি পরিমাণে তেল ইউজ করিনি, সেই জন্য মশলা থেকে কিন্তু তেল খুব বেশি পরিমাণে ছেড়ে ওপরের দিকে আসবে না। অল্প অল্প করে কিন্তু এরকমভাবে জল দিয়ে দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যে এরকম অল্প তেলে রান্না করলে ঠিক যেইভাবে রান্না করতে হয় আমি ঠিক সেভাবেই কিন্তু রান্না করছি এবং আমি এভাবেই করে থাকি বরাবর। তোমরা দেখতেই পাচ্ছ কয়টুকু তেল মানে ছেড়ে ছেড়ে আসছে, খুব বেশি কিন্তু আসছে না। এবং মশলাটা কিন্তু অল্প করে জল দিয়ে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, মশলাটা কষিয়ে নিচ্ছি এবং তারপরে আমি পটল আর আলুটা কিন্তু এর মধ্যে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার পটল আর আলুটা সমেত মশলাটাকে দিয়ে আমি আরও 1-2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে আগুনটাকে কম রেখে মশলাটার সমেত পটল আলু সব কিছু কিন্তু খুব সুন্দর করে কষাতে থাকছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষে গেছে। এইবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি, আলুটাও সেদ্ধ হবে তার সাথে পটলটাও সেদ্ধ হবে। তো সেই জন্য আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর যে পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি অ্যাড করে দেবো। তোমরা দেখতেই পেলে, লক্ষ্য করেছো নিশ্চয়ই যে আমি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই এখানে অ্যাড করিনি, শুধু 2টো শুকনো লঙ্কা আমি অ্যাড করেছিলাম। এগুলো এখানে দিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে যেহেতু খাবে, ও ঝাল খেতে পারবে না, সেই জন্য সব কিছুই কিন্তু আমি পরিমাণ মতো করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পরের দিকে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করব, কিন্তু সেটাও আমি না ভেঙে বা না চিড়ে অ্যাড করব। তো সেটা আমি সবার লাস্টে আমি ঢাকা চাপা দিয়ে যখন ছেড়ে দেবো রান্নাটা হতে, তখন আমি অ্যাড করে দেবো যাতে লঙ্কার ঝালটা তরকারিতে না মেশে, সেই জন্য। তোমরা কিন্তু এখানে লঙ্কা বাটা ইউজ করতে পারো অথবা শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, যেরকমটা তোমরা খাও। যখন মশলাটা তোমরা তৈরি করবে, মিক্সিতে যখন পেস্ট করবে, তখনই কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেরকমটা তোমরা ঝাল খাও সেরকম তোমরা ইউজ করে দেবে, মানে করে মশলাটা তৈরি করে তারপর কিন্তু তোমরা কষাতে পারো। সেইভাবেই তোমরা প্রিপেয়ার করতে পারো। আমি ঠিক যেরকমভাবে বানাচ্ছি সেরকমটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখতে পেলে আমি এখানে পনির যে ভাজা করে রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এবারে তোমাদেরকে ওই টিপসটা বলি, পনির যখন তোমরা ভাজবে তারপরে একটু গরম জলে, মানে উষ্ণ গরম জলে তোমরা যদি একটুখানি নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রেখে দাও 10 মিনিটের মতো, মানে যে সতে করা পনিরটা বা ভাজা পনিরটা যদি ওই গরম জলের মধ্যে, নুন দেওয়া গরম জলের মধ্যে 10 মিনিট রেখেছো, তাহলে কিন্তু পনিরটা সুপার সফট হয়ে যাবে, মানে ওটা কিন্তু তখন আর শক্ত শক্ত লাগবে না। তো ওইটাই তোমাদেরকে টিপস যেটা বলার ছিল। কিন্তু আমি যেহেতু অক্ষয়কল্পার পনির ইউজ করেছি, এটা কিন্তু মানে সব সময় সফটই থাকে, ভাজলেও বা না ভাজলেও। আর আমি খুব বেশি পনির ভাজি না, জাস্ট সতে করে নিয়েছি। তো দেখো পনির দিয়ে সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে যতটা আমার ঝোল রাখার সেরকম রেখে আমি নামিয়ে নিয়েছি। আলুটাও একটুখানি পরে ঝোলটাকে টেনে নেবে। আর সব শেষে আমি 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই জানিও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।